এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। গাধা, রাত 12টা মানে বুঝিস? ও একা একটা মেয়ে, ট্রেনে উঠেছে ভোরে। যদি এত ডিলে করে পৌঁছাই ভয় পাবে না ও? ও কতটা ক্লান্ত হয়ে যাবে বুঝিস? রিসা বিষয়টা বুঝতে পেরে মাথা ঝাঁকালো। সত্যি তো, ছোটপোর জন্য কষ্টই হচ্ছে। ঈশান সিঁড়ি বেয়ে নামতে থাকে, দু পকেটে হাত গুজে। দুহাত দুপাশ থেকে নিঃশ্রী আর নুরি ধরে আছে, বারবার ছাকাচ্ছে যেন নিচে গিয়ে বড়দের রাজি করায় রাতে তিতিরকে আনতে যাওয়ার জন্য। ছোট তিনটাও পেছন পেছন শার্টের অংশ ধরে ধরে আসছে। ওদের ওভাবে ঈশানকে পাকড়াও করে আনতে দেখে বড়রা হু হু করে হেসে উঠল। রাহেলা দেওয়ান টেবিলে প্লেট সাজাতে সাজাতে ওদের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ রে ঈশান, নিশ্চয়ই বড় সড়ো কোনো আবদার জুটিয়েছে। ঈশান মাথা নাড়ে, এসে বসে ডাইনিং টেবিলে। ভাই বোনদের দিকে তাকিয়ে বলে, এখন বসো, যখনকার বিষয় তখন দেখা যাবে। সবগুলো হাততালি দিয়ে উঠল, এসে বসলো যার যার আসনে। বড় ভাইয়া যখন বলেছে তার মানে নিয়ে যাবেই। ঈশান আশেপাশে নয়নকে খুঁজলো, সবাইকে দেখতে পেলেও নয়ন নেই। মেজমার দিকে তাকিয়ে প্রশ্ন করলো, মেজমা, নয়ন কই? মেজগিন্নি তখন গ্লাসে পানি ঢেলে দিচ্ছিলেন। মিটিমিটি হাসলো। ছেলের মন তিনি স্পষ্ট বুঝছেন। আজ নয়ন যে দারুণ ব্যস্ত থাকবেন এটা তার থেকে ভালো আর কে জানে। পানির গ্লাসটা ঈশানের দিকে এগিয়ে দিতে দিতে বললেন, আজ কি ওকে আর দেখা যাবে বড় আব্বা? ও তো আজ দুনিয়ার সব থেকে ব্যস্ত মানুষ হয়ে যাবে। বাকি দুজা বিষয়টা বুঝলো, তারাও মিটিমিটি হাসতে লাগলো। ঈশান বুঝলো না সবার এমন রহস্যময় মিটমিটি হাসির কারণ। প্রশ্ন চোখে তাকিয়ে রইল। ঈশানের কৌতূহল টের পেয়ে মেজগিন্নি নিজেই উত্তরটা দিলেন, আজ তো নয়নের মনি আসছে রে, আজ তার কত দায়িত্ব। এই দেখ না, সকাল সকাল গিয়েছে তার পছন্দের জিনিস আনতে। ভোরে উঠে গিয়েছিল ইলেকট্রিক এর দোকানে। তিতির এর রুমের এসিটা নষ্ট হয়ে আছে, ওটা ঠিক করতে আসার লোক বলে এসেছে। এসেই আবার গেল খাসির মাংস আনতে। তিতিরটা আবার খাসির রেজালা পছন্দ করে কি না। ঈশান এতক্ষণ এই বিষয়টা বুঝতে পারল, কিছু বলল না নিজে। সে ছাড়া বাকি সবার সাথে তিতিরের দারুণ সম্পর্ক দেখা যাচ্ছে। মেয়েটা নিশ্চয়ই অনেকটা বড় হয়ে গেছে। বাচ্চা বাচ্চা চেহারা ভেসে উঠল চোখের সামনে। নুরি নিশে যে বারবিটাকে ছোটবেলায় সত্যি বারবি লাগতো, এখন কেমন হয়েছে মেয়েটা, আরো সুন্দর বুঝি। খাওয়ায় মন দিল সে। খাওয়ার পর একটু বের হবে। আসার পর বন্ধুদের সাথে দেখা করা হয়নি। বেলা 3টা বাজে। 10 ঘন্টার জার্নি করে এখন ট্রেন আটকে আছে মাঝ রাস্তায়। হিসাব মতে আর 4-4.5 ঘন্টার মতো রাস্তা। তবে ট্রেন থেমে থাকার মতিগতি দেখে মনে হচ্ছে না আগামী 6-7 ঘন্টাতেও পৌঁছতে পারবে। তিতিরের এখন দম বন্ধ হয়ে আসছে। এর কারণেই ঘন ঘন বাড়িতে আসা হয় না তার। আসার সময় রাহাত ভাই এক গাদা খাবার দিয়ে দিয়েছেন, যে কারণে খিদের কষ্ট তাকে মোটেও করতে হয়নি। গল্পের বই পড়ে গান শুনিয়ে এতটুকু সময় পাড়ি দিয়েছে। সময় আর কাটতে চাচ্ছে না। কেবিনের আর একজন যাত্রী আগের স্টেশনে নেমেছেন। বর্তমানে সে একা একটা কামরায় বসে আছে। এটা আরো বড় বিরক্তির কারণ। বাড়ি থেকে ফোন আসছে ঘন্টায় ঘন্টায়। কত দূর কি সমাচার জনে জনে জানাতে জানাতে কাজ শেষ তার। নয়ন ভাই বারবার বলছিলেন অন্য গাড়িতে নিতে আসবেন কিনা। তেতে সোজা সাপটা নিষেধ করে দিয়েছে। বাড়ি আরও 4 ঘন্টার রাস্তা। এখন জার্নি করে নিতে আসার কোনো মানেই হয় না। কেবিনের দরজায় কড়া নাড়ল কেউ। লক করে দিয়ে বসেছিল তিতির। উঠে গিয়ে খুলে দিল। দুজন পুরুষ আর একজন মহিলা দাঁড়িয়ে আছে ব্যাগপত্র নিয়ে। তারা আগের স্টেশনে উঠেছে। ভুলক্রমে অন্য বগিতে উঠায় কেবিন অব্দি আসতে এতটুকু সময় লাগলো। তিতির মিষ্টি হেসে তার বাকি জিনিসগুলো তাদের সিট থেকে ফাঁকা করে দেয়। ছেলে দুটো তাদের জিনিসপত্র উপরে তুলে আরাম করে সে বসে সিটে। এবার মেয়েটাই তিতিরকে আগে প্রশ্ন করে, কোথা থেকে আসছো আপু, নামবে কোথায়? তিতির জায়গার নাম জানালো। মেয়েটার মুখে হাসি দেখা গেল। হাসি মুখে বলল, আরে আমরাও তো ওখানেই যাচ্ছি। কোন গ্রামে যাবে তুমি? শমশেরনগর। এবার আরও বিস্মিত হলো সামনের তিনজন। বলো কি, আমরাও। তিতির নিজেও হাসলো, অবাক হলো না। সে নিজেই তার এলাকার মানুষজনকে চেনে না।
নুরি, নিশি, আপু যতটা সবার মধ্যে পরিচিত সে তার উল্টো, বাসায় থাকলেও বের হওয়া হয় না। আমি আসলে আপু তেমন বাসা থেকে বের হতাম না তো, খুব একটা চিনি না কাউকে। বাই দ্য ওয়ে, আমি অনিমা, হি ইজ মাই হাজবেন্ড সাজিদ, আর ও আমাদের বন্ধু নিয়াজ। তিতির হাসি মুখে হাত মেলালো মেয়েটার সাথে। তোমার বাবার নাম কি? এবার সাজিদের প্রশ্নে চোখ মুখ বিষাদে ঢেকে গেল। তিতিরের মাথা নিচু করে নিল, গলায় বলল, আমার বাবা মা বেঁচে নেই। আমার বড় মামা মোহাম্মদ রাইসুল দেওয়ান। আমি জন্ম থেকেই ওনাদের কাছেই মানুষ হয়েছি। উনি আমার বাবার মতো মানুষ করেছেন। সামনের তিনজন মানুষ এবার হা হয়ে গেল তিতিরের পরিচয় শুনে। রানা একগাল হেসে বলল, মাই গড, তুমি নিশির ফুফাতো বোন? বলে থমকে গেল আর চোখে তাকালো পাশের দুজনের দিকে। অনিমার সাজিদ দুজনেই মিটিমিটি হাসছে আর চোখে। নিয়াজ সাথে সাথে শুধরে নিল, তোমাদের ভাই সবাইকে চিনি আমরা আর কি। আমরা তিনজনই তোমার ভাই ঈশানের বেস্ট ফ্রেন্ড। ঈশান তোমার ভাই তো নাকি? তিতির মিষ্টি হাসলো। জি। বাই এনি চান্স তুমি বারবি নাও তো? তিতির থতমত হয়ে গেল সাথে সাথে। এই নামে তাকে নিশি আর নুরি আর ছোট ভাই বোনেরা ডাকে। আদরের ডাক যাকে বলে আর কি। ছোটবেলা থেকে সবার মুখে মুখে শুনে এসেছে সে দেখতে বারবি ডলের মতো। তিতিরের দারুণ লজ্জা লাগলো এই মুহূর্তে। সলজ্জে বলল, জি, কিন্তু আমার নাম বারবি না, আমার নাম তিতির, রেহনুমা হেলাল তিতির। বাসায় কাজিনরা সবাই আদর করে বারবি ডাকে আর কি। অনিমা সিট বদল করে তিতিরকে জড়িয়ে ধরে বসলো। কাছে টেনে গাল আলতো করে হাতে চেপে বলল, একদম মিথ্যে বলে না, কিন্তু আজ তো একটা বারবি ডল তুমি। তোমার কথা আমরা সবাই টুকটাক শুনেছি। আমি আর সাজিদ যদিও হালকা, কিন্তু ওই যে তোমার ওই ভাইয়া সে অবশ্য একটু বেশি বোধহয় শুনেছে। ছেলে বন্ধু আর মেয়ে বন্ধুর করা গল্পে পার্থক্য আছে কি না? শেষের কথাটা নিয়াজের দিকে বাঁকা হেসে বলল অনিমা। তিতির বুঝতে পারল না বিষয়টা, অবুঝের মতোই তাকিয়ে রইল। অনিমা বুঝলো তিতিরের মনের প্রশ্ন, মুখ এগিয়ে নিল তিতিরের কানের দিকে, গলা নামিয়ে বলল, বুঝলে না তো? বলছি আমরা তিনজনই ঈশানের ফ্রেন্ড। ছেলে মানুষ বাড়ি সম্পর্কে যতটুকু গল্প করে আর কি, সে কারণে তোমাদের কাজিনদের সম্পর্কে আমি আর সাজিদ খুব হালকাই জানি, শুধু নাম আর কি। তবে অনিমা আবারও এক পলক তাকালো নিয়াজের দিকে। নিয়াজ চোখ পাকিয়ে তাকিয়ে আছে অনিমার দিকে। সাজিদ হেসে যাচ্ছে। অনিমা নিয়াজের চোখ পাকানো গ্রাহ্য করল না মোটেই। আবারও ঘুরে বসলো তিতিরের দিকে, ফিসফিস করে বলার ভঙ্গি করলো, তবে কি বলো তো, মেয়ে মানুষ কিন্তু খুব গল্প করে। তুমি করো না? তোমার প্রিয় কোনো মানুষের সাথে পরিবারের গল্প? তিতির মাথা নাড়ায়। ওই তো আমাদের মধ্যে এগিয়ে আছে নিয়াজ, মানে তার কাছে যে গল্প করেছে সে মেয়ে আর কি, তাই সে একটু বেশি জানে তোমাদের পরিবারের সম্পর্কে। তিতির হতবাক হয়ে তাকিয়ে রইল অনিমার পরের কথা শোনার আশায়। অনিমা আবারও হাসলো, এবার শব্দ করেই, বুঝলো না তো? শোনো, একটা সিক্রেট বলি, তোমার ওই নিয়াজ ভাইয়া খুব শীঘ্রই তোমাদের বাড়ির পার্মানেন্ট মেম্বার হয়ে ঢুকবে। তোমার বড় আপু নিশির প্রেমে দেওয়ানা উনি। নিয়াজ চোখ মুখ কুচকে আছে। সে বোধহয় আশা করেছিল অনিমা শেষ পর্যন্ত বলবে না, কিন্তু বলে দেওয়ায় সে দারুণ অস্বস্তিতে পড়ে গেছে। তিতির শব্দ করে হেসে ফেলল। দারুণ অবাক হয়েছে সে। রানার দিকে ফিরল, দারুণ উচ্ছ্বাস নিয়ে বলল, আল্লাহ, আপনি আমার সেই না দেখা জিজু। বিশ্বাস করেন, কত চেষ্টা করেছি খোঁজ করার, কিছুতেই পাইনি। আপু বলতো বড় হলে বলবে। দেখুন 20 বছর হয়ে গেল, তাও বলে বড় হলে বলবে। এবার আমি সারপ্রাইজ দিব আপুকে। তিতির উচ্ছ্বাসে নিয়াজ নিজেও হেসে ফেলল। তিনজনের দারুণ আড্ডা জমে গেল মুহূর্তের মধ্যে। তিতিরের দারুণ শান্তি লাগছে এবার। এতক্ষণ না বললেও ভয় লাগছিল একা একা। তার মধ্যে পৌঁছাতে বেশ রাত হয়ে যাবে, এটা স্পষ্ট বুঝতে পারছিল সে। এখন তো বলতে গেলে ঘরের মানুষ জুটে গেছে, বাকিটা সময় দারুণ কাটবে। ঈশান ল্যাপটপ নিয়ে গার্ডেনে বসে কাজ করছে। পাশে রোশনি, রিশা, রাফি দৌড়াদৌড়ি করছে। এই বাড়ির প্রত্যেকটা মানুষের অত্যন্ত প্রিয় জায়গা তাদের বাগানটা। দারুণ গোছানো, সুন্দর। ঈশানের বাইরে বের হওয়ার কথা ছিল বন্ধুদের সাথে দেখা করার জন্য,
কিন্তু তার বন্ধুদের মধ্যে 3জন এখনো এসে পৌঁছায়নি। প্ল্যান হয়েছে আজ বাকিরা এসে পড়লে কাল পরশু দেখা করবে সবাই মিলে। তাছাড়া তার নিজেরও অফিসের গুরুত্বপূর্ণ একটা কাজ করতে হচ্ছে বসে বসে। ছোট মা এই মাত্র কফি দিয়ে গেল। গরম কফিতে চুমুক দিতে দিতে ভাই বোনগুলোর দৌড়াদৌড়ির দিকে উদাস হয়ে তাকিয়ে আছে। চিন্তা করছে কিছু একটা। চিন্তা না, ঠিক দ্বিধা বলা যায় বোধ হয়। এর কারণ আছে বই কি। বাড়ি আসার পর থেকে রুষার পরিবর্তন তার নজর এড়ায়নি। এত বছরের পরিচয় এমনটা কখনো হয়নি। এমন নয় যে তার তাতে খুব এসে যায়, কিন্তু সমস্যাটা বোধ হয় এখানেই। কেন এসে যাচ্ছে না? যাওয়া তো উচিত। যে মেয়েকে বিয়ে করবে বলে ঠিক করেছে, হুট করেই সে মেয়ের এহেন পরিবর্তন ইগনোর বলা চলে। এতে তো তার খারাপ লাগার কথা। বলা বাহুল্য, বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাওয়ার কথা। কারণ সে আগ্রহ না দিলেও রুষার সাথে বিগত 4 থেকে 5 বছরের কথা হয়নি। আর রুষা কল দিয়ে গল্প জুড়ে নিয়ে এমন একদিনও হয়নি। তার তো মেয়েটা রীতিমতো অভ্যাসে পরিণত হওয়ার কথা। হুট করে সে অভ্যাসে বাধা আসলে তার অত্যন্ত কষ্ট পাওয়ার কথা। সে অন্তত এতদিন সেটাই ভেবে এসেছে, সেটা ভেবেই বিয়েতে দ্বিমত করেনি। কিন্তু আশ্চর্য, সেরকম কিচ্ছু হচ্ছে না। অযাচিত মন যখন বলছে কিছু একটা ঠিক নেই, সে ভাবার চেষ্টা করছে রুষার কোনো সমস্যা হয়তো। কিন্তু সেই মনই আবার বলছে সমস্যাটা তার একান্ত নিজেরই, মেয়েটার নয়। কি সমস্যা? সে কি সত্যি এক বিন্দু ভালোবাসতে পারেনি রুষাকে? এটা হলে সারা জীবন সম্ভব থাকা একসাথে? ঈশান গায়ে দিয়ে বসে চেয়ারে চোখ বন্ধ করে ভাবতে থাকে রুষার সাথে কাটানো মুহূর্তগুলো। না, তেমন কোনো কিছু মনে আসছে না যেটা মনে আসার কারণে তার ভালো লাগছে বা মন ভালো হবে। অথচ এমন স্মৃতি কিন্তু গুণে শেষ করা যাবে না। কিন্তু এগুলো তার ভালো লাগার লিস্টে জায়গা করতে পারেনি কেন তাহলে? মনে আছে এর আগে শুরু 2 বছরের অনেকবার রুষা তার সাথে গভীর সম্পর্কে যেতে চেয়েছে। খোলামেলা বলতে গেলে ঈশানের গভীর স্পর্শ চেয়েছে, নিজের সব সতীত্ব উজাড় করতে চেয়েছে। ঈশান যতটা রেসপেক্ট থেকে বিষয়টা বাধা দিয়েছে, এখন তো অন্য কিছু মনে হচ্ছে। সে মেয়েটার প্রতি সেই ফিলিংসটা কখনোই আনতেই পারেনি, চায়ও নি হয়তোবা। পুরুষ মানুষের নিয়ন্ত্রণ অনেক ক্ষেত্রেই নারীর সান্নিধ্যে ভেঙে পড়ে। তার এমনটা কখনো হয়নি রুষার সাথে। সে যথেষ্ট নিয়ন্ত্রণে রেখেছে সেটা। এত কথা কেন মনে হচ্ছে তার? মানে নেই কোনো। ঈশান চোখ খুলল, কিন্তু মাথা সোজা করলো না। হেলিয়ে রাখলো পেছন দিকে, তাকিয়ে রইল খোলা আকাশের দিকে। আজও বোধ হয় এত কিছুর হিসেব নিকেশ করার কথা মাথায় আসতো না। চায় কি চায় না সেটাও ভাবতে হতো না নতুন করে। যদি না রুষায় দূরত্বটা না বাড়াতো। হয়তো পারিবারিক ঝামেলায় আছে, থাকতেই পারে। 2 দিন পর হয়তো আবার আগের মতো শুরু করবে মেয়েটা। কিন্তু ঈশানের মন স্পষ্ট জানান দিচ্ছে এই মেয়ে সেই মেয়ে নয়, যার সান্নিধ্য পেলে গোটা একটা জীবন অনায়াসে তার হাত ধরে কাটিয়ে দেওয়া যায়। ঈশানের মাথাটা টনটন করছে, তার চিন্তা করতে ইচ্ছে করছে না। মেয়েটাকে বিয়ে না করলে নয়, বরং বিয়ে করলেই ঠকানো হবে হয়তো। সে অবশ্য খুব ভালো করে জানে তা সত্ত্বেও রুষা তাকেই চাইবে। ভাইয়া, নয়নের গলা শুনে সোজা হয়ে বসলো ঈশান। হাসি মুখে তাকালো ভাইয়ের দিকে। আয় বস। আসার পর থেকে তো তোর দেখাই পাচ্ছি না। নয়ন নিজেও একগাল হাসলো, এগিয়ে এলো ভাইয়ের দিকে। নিচু হয়ে কোলাকুলি করলো দুজন। বসলো পাশের চেয়ারে। তেমন কিছু না ভাইয়া, একটু ব্যস্ত ছিলাম আর কি। ফাইনাল ইয়ারে এক্সাম শুরু হয়েছে তো বুঝতেই পারছো, একটু চাপে আর কি। ব্যাপার না, আমি বুঝতে পেরেছিলাম সেটা। নয়ন ঘাড় ঘুরে তাকালো ভাই বোনগুলোর দিকে। গলা চড়িয়ে ডাক দিল রাফিকে। চ্যাম্পু এদিকে আয়। রাফি দূরে এলো। বাড়িতে যে মাকে পাবি তাকে বলবি 1 কাপ কফি পাঠাতে। ভাইয়া তুমি আর 1 কাপ নেবে? ঈশান মাথা নাড়ে, নেবে না। রাফি ছুটে গেল বাড়ির ভেতর। নয়ন আবার ঘুরলো ভাইয়ের দিকে। ভাইয়া তোমার গল্প বলো, ট্রাস্ট মি, খুব মিস করেছি। অল গুড, তবে মিস করেছিস কিভাবে বুঝবো? আমি না হয় একটু কোনো ছুটি পাইনি, তুই তো অন্তত 2-1 বার যেতে পারতি আমার সাথে দেখা করতে। ভাইয়ের কপট রাগ বুঝলো নয়ন। এক হাতে নিজের এক কান ধরলো, নিজেও অসহায় গলায় বলল, বিশ্বাস করো ভাইয়া, কতবার যে প্ল্যান করেছি যাব মিশিনুরিদের নিয়ে, কখনো বড় মাকে নিয়ে, কখনো বন্ধুদের নিয়ে। কোনোবারও বড় বাবা পারমিশন দিত না, যখন দিত তখন আমার সময় হতো না, মনির কাছেই যেতে পারতাম না। 2 বার মাত্র গিয়েছিলাম। বুঝলাম। তা এখন প্ল্যান কি?
মাস্টার্স তো কমপ্লিট প্রায়, চাকরি বাকরি করতে চাস নাকি বাড়ির বিজনেসে জয়েন করতে চাস? নয়ন মাথা চুলকালো, ধরা গলায় বলে, বুঝতে পারছি না ভাইয়া, বাড়ির সবাই চায় বিজনেসটা সামলায়, আসলে তুমি চাকরির সিদ্ধান্ত নিলে বাবার একটু ডেভেলপমেন্ট। আমি সত্যি বলতে তাই বিদ্যাধামতে আসি হালকা, তাছাড়া বিজনেসে একটু ডাউন যাচ্ছে ইদারিং। বড় বাবা এটা নিয়ে দারুণ আপসেট। তুমি বিজনেসে আগ্রহী ছিলে না বলে অনেকটা মন খারাপ করে, বোধহয় বলেনি তোমাকে কিছু। আসলে ভাইয়া অনেকটাই ডাউন চলছে, এখন আমিও যদি হাল ধরতে না চাই সমস্যাটাই হয়ে যাবে আর কি। আর অনেক কথাই জানলো সে নয়নের থেকে। এসবের কিছুই তাকে জানানো হয়নি, তার কারণও অবশ্য আছে। তার বাবার খুব ইচ্ছে ছিল সেই বিজনেসের হাল ধরবে, দায়িত্ব নেবে, সে তা নেয়নি। অনেকটা রাগারাগি করে বাড়ি ছেড়েছিল। এই কয় বছর বাড়ি না আসার কারণও অনেকটা এটাই। ঈশান কিছুক্ষণ চুপ করে থাকে। বাড়ি আসার পর বাবার সাথে তার সত্যি কথা হয়নি তেমন একটা। কেমন আছো, কতদিন বাড়ি আছো, এই অবধি। আর বেশি বাবা তাকে জিজ্ঞেস করেননি। আর না তার চাকরি নিয়ে কিছু, সে নিজেও ব্যবসা নিয়ে আগ্রহী নয়। মেধাই বাড়ির ব্যবসার হালচাল ও জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করেনি। তবে রাইসুল দেওয়ানের চোখ মুখে ঘোর চিন্তার ছাপ স্পষ্ট। তার মনে হয়েছিল অনেকটা বয়সের ছাপ, অনেকটা তার উপর রেগে থাকার ছাপ। ঈশানের নিজের খারাপ লাগছে পরিবারের কথা শুনে। বাবা চাচাদের যথেষ্ট বয়স হয়েছে, রাগারাগি করে বাড়ি ছেড়ে গেছিল। বাবা হয়তো তার জন্যই তাকে হার রাগাতে চায়নি, চাপ দিতে চায়নি, অথচ এই বয়সেও কত চাপ নিজেরা সামলাচ্ছে। ঈশান ঠিক করলো বাবার সাথে বসে কথা বলবে বিষয়টা নিয়ে। ঘড়িতে সময় দেখলেও মাগরিবের সময় হয়ে এসেছে। ভাইয়া আমরা কিন্তু যাব, প্লিজ ভাইয়া। নয়ন ঈশান দুজনের শব্দ পেয়ে পেছনে তাকালো। নিশিনুরি দ্রুত পায়ে এগিয়ে আসছে। নয়নের দুপাশে বসলো দুজন, আলাদি গলায় আবদার চড়ল, বড়মা বলেছে তুমি আনতে যাচ্ছ বারবিকে, আমরা যাব তোমার সাথে। ওর সাথে কথা বলে আসলাম, এখন ওর আসতে ঘন্টা 4 লাগবে। এখন বাজে 7টা, ওর স্টেশনে পৌঁছাতে 11, 11:30 তো বাজবে। আমরা একটা সারপ্রাইজ দেবো ওকে, অন্যরকম করে, প্লিজ। নয়ন ভাবনায় পড়ে গেল। মেয়েটাকে সারপ্রাইজ দেওয়ার ইচ্ছে তার নিজেরও আছে, কিন্তু বাড়ি থেকে এত রাতে ভাই বোনগুলোকে স্টেশনে নিয়ে যাওয়ার ছেলে মানুষিতে পারমিশন বড় বাবা দেবে কিনা যথেষ্ট সন্দেহ আছে তার। বোনদের নরম গলায় বোঝানো স্বরে বলল, দেখ, আমি নিজেও চাই গত 2 বছর মেয়েটার জন্মদিনে থাকতে পারিনি, এবছর বড় করে সেলিব্রেট করতে চাই, কিন্তু অত রাতে আমি একা কি করে, মানে স্টেশনে এইসব, ও নিজেও ক্লান্ত থাকবে। বলি কি, ও বাড়ি ফিরুক, বাড়িতে কিছু কর, বা কাল সারাদিন পড়ে আছে। দু বোন সজোরে মাথা নাড়ল, তাদের সিদ্ধান্তে অনড়। নয়ন দীর্ঘশ্বাস ছাড়ে, এদের মানাতে পারবে না বুঝে গেছে। নিয়েও যেতে হবে এটা স্পষ্ট টের পাচ্ছে। এখন তাকে কাঠ ঘর পোড়াতে হবে বড় বাবাকে রাজি করানোর। ঈশান বুকে হাত গুজে দেখেছে ভাই বোনগুলোর ছেলে মানুষই। তাকে কেন বলা হচ্ছে না বুঝতে পারছে না বিষয়টা। নিশিতা বোধ হয় খেয়াল করলো সেটা। ভাইয়ের দিকে অজুহাত দেওয়ার মতো করে বলল, বড়মা বললো ছোট ভাইয়া নিয়ে আসুক বারবিকে, তুমি হয়তো ব্যস্ত থাকবে, যেতে চাইবে না। ঈশান কুচকানো কপাল স্বাভাবিক করলো, বলল, একবারও বলিনি যেতে পারবো না, তাছাড়া নয়ন একা তোদেরকে সামলাতে পারবে না। সব বিচ্ছুগুলোকে নিয়ে মাঝরাত্রিরে ও পড়ে যাবে বিপদে। নিশি নুরি খুশিতে লাফিয়ে উঠল। এটাই চাইছিল তারা। ঈশান হালকা হাসলো মন দুটোর খুশিতে। তার নিজেরও ইচ্ছে হচ্ছে মেয়েটাকে আনতে যেতে। অনেকটা বড় হয়ে গেছে বোধ হয়। শেষ কবে দেখেছিল মনে পড়ছে না, তবে শেষ দেখার দিন যে সে কোনো একটা কারণে মেয়েটাকে খুব বকেছিল, সাথে কষে একটা থাপ্পড় দিয়েছিল, সেটা হুট করে মনে পড়ে গেল। ফোলা ফোলা ধবধবে গালটা লাল টমেটোর মতো হয়ে গিয়েছিল, রক্ত জমে গেছিল গালে, জ্বরে কাহিল হয়ে গিয়েছিল ব্যথায়। মোমের মতো শরীর ছিল কিনা এই অপরাধে বাবা তার গায়েও হাত তুলেছিল প্রথমবারের মতো। ঈশান আবারও হেলান দেয় চেয়ারে। মেয়েটার বয়স কত হবে আজকে? 20 হবে বোধ হয়। ভাবা চাই এরা যে হারে বারবি পুতুল পুতুল করছে, মেয়েটাকে এত বছর পর হুট করে দেখার আগ্রহ দ্বিগুণ হয়ে গেছে।
স্টেশনে দাঁড়িয়ে আছে ঈশান, সাথে নয়ন, নিশি, নুরি আর ছোট বিচ্ছু তিনজনও রয়েছে। রেশা, রোশনি, রাফিকে কিছুতেই বাড়িতে রেখে আসা যায়নি। এক প্রকার হাত পা ছোড়াছুড়ি করে কান্নাকাটি করে সাথে এসেছে। বারবার বুঝিয়েও লাভ কিছুই হয়নি। ঘন্টাখানিক হলো এখানে দাঁড়িয়ে আছে তারা। ছেলে মেয়েগুলো আসতে পেরে মহা খুশি। ঈশান ভেবে পায় না মাঝ রাত্রিরে এত মাতামাতি করার কি আছে। মেয়েটা 15-16 ঘন্টার জার্নি করে ফিরছে, কতটা টায়ার্ড হতে পারে স্পষ্ট বোঝা যাচ্ছে। তাছাড়া জন্মদিন তো কাল সারাদিনও থাকবে। ভদ্রঘরের ছেলেমেয়েরা এমন মাঝরাতে স্টেশনে দাঁড়িয়ে জন্মদিন পালন করছে, বিষয়টাই দৃষ্টিকটু। কিন্তু কাকে বোঝাবে সে এসব? এরা না হয় ইম্যাচিওর। বাড়ির বড়রাই মূলত ওষকে পাঠিয়ে দিয়েছে। আশ্চর্য, বাড়ির মানুষ তার এক একজন। তার বাবা স্পষ্ট জানিয়ে দিলেন তার বাড়ির ছেলে মেয়েদের মান সম্মান এত ঠুনকু নয় যে নিজেদের জীবনের এতটুকু আনন্দ করলে সম্মান হানি ঘটবে। ঈশান আর কথা না বাড়িয়ে এক প্রকার ধমকাতে নিয়ে এসেছে সব কটাকে। তেতিরটা যথেষ্ট বড় হয়েছে, নিশি, নুরিয়া আরো বড়, আর রেশা, রোশনি তারাও। বাড়ির এত বড় বড় মেয়েকে নিয়ে এত রাতে বের হওয়াটাও অনিরাপদ। কে শুনে কার কথা? তাদের মতো বড় বড় দুটো ভাই থাকতে বোনেদের দিকে বাজে নজর দিলে তারা আবার কেমন ভাই? এহেন আরো জ্ঞান দিয়ে বাড়ির মানুষ সব কটাকে পাঠিয়ে দিয়েছে তার সাথে। রাত্রির এখন 11টা বেজে 38। মোটামুটি মফস্বলের দিকে রাত 11টা মানে মাঝ রাতেই বলা চলে। স্টেশন পুরো ফাঁকা, আশপাশ শুধু ছিচি পোকার শব্দ ভেসে আসছে। টিপটিপ করে জ্বলছে স্টেশনের এক সাইডের ল্যাম্পপোস্টের আলোটা। ঈশান এই মুহূর্তে মুখে আড়াআড়ি হাত ভাঁজ করে খোলা যাত্রীর ছাউনির পিলারে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। নয়ন পাশে চিন্তিত ভঙ্গিতে ফোন করে যাচ্ছে বারবার তিতিরকে। ফোনটা বন্ধ দেখাচ্ছে মেয়েটার। ঈশান তাকালো পাশে। ছোট তিনজন এক প্রকার ছটফট করছে, যেন উঠে দৌড়াদৌড়ি করছে। কিন্তু ঈশানের ভয় করতে পারছে না। ওদের নিয়ে আসার প্রধান শর্ত ছিল স্ট্যাচু হয়ে বসে থাকতে হবে এখানে এসে। নিশি, নুরি দুজন চাপা গলায় তিতিরকে কিভাবে কি করে চমকে দিবে সে পরিকল্পনায় ব্যস্ত। পাশে সিটের উপর বিশাল একটা কেক রাখা, আর হাতলের সাথে সবখানেক মেলুনের বিশাল এক বহর বাঁধা। ঈশান ঘুরে আবার তাকিয়ে থাকে লাইনের দিকে। ট্রেন আসতে বোধ হয় আনুমানিক আর মিনিট 10 লাগবে। তিতির নিজের টুকিটাকি যা বাইরে ছিল সব দেখে ব্যাগে তুলে ফেললো। সামনে অনিমার, সাজিদ ও সবটা নিজেদের জিনিসপত্রগুলো এরই মধ্যে দেখে শুনেই গুছিয়ে নিয়েছে। নামার প্রস্তুতি চলছে সবার। ট্রেন থামবে খানিক পরেই। নিয়াজ মালপত্র টেনে দরজার কাছে নিয়ে যাচ্ছে। এই স্টেশনে তারা ছাড়া আর কারোর নামার সম্ভাবনা নেই এই মুহূর্তে। তিতির এর আগে আজকের মতো বিরক্তিকর জার্নি আগে কখনো করেনি। এর আগে যতবার বাড়ি এসেছে এতটা ধকল কোনো বার হয়নি। বিরক্তি নিয়ে ফোন চালু করার চেষ্টা করলো, আবার পাওয়ার অফ হয়ে গেছে। ভাগ্যিস নন ভাইকে আগে এই লোকেশন জানিয়ে দিতে পেরেছিল। অনিমা তাকালো তিতিরের দিকে। বেচারির মুখটা একদম শুকনো দেখাচ্ছে। বাচ্চা একটা মেয়ে এত দূর একা ট্রাভেল করছে, তার মধ্যে এতক্ষণ আটকে থাকা ট্রেনে। আলতো গলায় বলল, খুব ক্লান্ত লাগছে সোনা, আর 10 মিনিট। তিতির মিষ্টি হাসলো। এই এতটুকু সময়ে মানুষগুলো তাকে বড্ড আপন করে নিয়েছে। ঈশান ভাইয়ের বোন বলে হয়তো কত আদর করছে। ট্রেনে জোরে হুইসেল শোনা গেল। স্টেশন এসে পৌঁছেছে শমশেরনগর স্টেশনে। সাজেদ এসে ওদের তাড়া দিল বের হতে। অনিমা তিতিরের হাত ধরে বেরিয়ে এলো কামরা থেকে। চোখ বুলিয়ে নিল একবার ভেতরটা, কিছু রেখে যাচ্ছে কিনা। ট্রেন থামতেই নেমে পড়ল তিতির আর অনিমা। নিয়াজ ওদের দিকে ফিরে বলল, ট্রেনটা আদতে থেমেছে স্টেশন থেকে বেশ খানিকটা দূরে। এত জিনিসপত্র সমেত মহা বিপদেই পড়েছে তারা এক প্রকারে। অনিমা তিতিরের হাতখানা ধরে আলগোছে হাঁটা ধরলো সামনের দিকে। দুজন বিশাল স্টেশনের মাঝামাঝি আসতেই দূর থেকে হৈ হৈ করে ছুটে আসতে দেখা গেল কয়েকজনকে। অন্ধকার ঠেলে সামনে আসতেই রেশা, রোশনি, রাফি ঝাঁপিয়ে পড়ল তিতিরের দিকে। জোরে ধরল বোনকে। তিতির ভারসাম্য রাখতে না পেরে পিছিয়ে গেল কয়েক পা। পড়ে যাওয়ার আগে তাকে জড়িয়ে ধরল অনিমা। উচ্চ স্বরে হেসে উঠল সবাই। দু হাতে জড়িয়ে রাখলো ভাই বোনগুলোকে। ওদের ছেড়ে সোজা হয়ে সামনে তাকাতে দেখলো ছুটে আসছে নিশি, নুরি। তাদের বেশ খানিকটা পেছনে স্বাভাবিক গতিতে হেঁটে আসছে দুজন পুরুষ। নিশির হাত অনুসরণ করে উপরে তাকালো তিতির। কম করে হলেও 100 বেলুন একসাথে বাঁধা। তার জন্মদিন। সারাদিন খেয়াল থাকলেও জার্নি ছুটে সব ভুলে বসে আছে। ভাই বোনদের এমন সারপ্রাইজে হতভম্ব হলো সে। ছলছল চোখে জড়িয়ে নিল ভাই বোনকে।
তারপর এক মুহূর্ত থেমে সবাই একসাথে উচ্চস্বরে চিৎকার করে উঠল। হ্যাপি বার্থডে বারবি ডল। তিতির বিস্ময়ে হাঁ হয়ে গেল। এবার এতক্ষণ খেয়াল করলো তাকে নিতে বাড়ির সবগুলো ভাই বোনই এসেছে। খুশিতে চোখে পানি এসে গেল তার। সারাদিন এর জার্নি নিমিষে কেটে গেল যেন। খুশিতে কাঁপা গলায় বলল, থ্যাংক ইউ। এবার নয়ন এসে দাঁড়ালো তিতিরের পাশে। এক হাতে জড়িয়ে ধরলো মেয়েটাকে। অনিমা গিয়ে জড়িয়ে ধরলো ঈশানকে। অনিমাকে এখানে আশা করেনি ঈশান। অনিমা বুঝতে পেরে একগাল হেসে বলল, আমাকে আশা করিসনি না? ইচ্ছে করেই জানাইনি, তিতিরকে বলতে নিষেধ করেছিলাম, জানতাম সারপ্রাইজ হবি। ঈশান মৃদু হাসলো, এদিক ওদিক তাকালো। ঈশান সাজিদ নিয়াজকে খুঁজছে টের পেতেই অনিমা বলল, সাজিদ আর নিয়াজ আসছে জিনিসপত্র নিয়ে ভ্যানে, আমরা অপেক্ষা করিনি ওপাশে। ঈশান টুকটাক কথা শেষে তাকিয়ে রইল তিতিরকে দেখার জন্য। সবার আড়ালে দেখা যাচ্ছে না মেয়েটাকে। এমনভাবে সব কটা ঘিরে ধরে আছে, নয়নকে জড়িয়ে ধরে আছে। নয়নের কোমরের পেছনে তিতিরের ফর্সা ঘুরে দেওয়া হাত দেখা যাচ্ছে। কেন যেন এই মুহূর্তে ঈশানের দারুণ বিরক্ত লাগছে, তবে মুখে কিছু বলল না। ওদিকে সবাই তিতিরকে ঘিরে হই হল্লায় ব্যস্ত। এতদিনের জমানো সব আলাপ যেন স্টেশনে সারবে। মুখটা বাংলার পাঁচের মতো করে ঈশান ঠায় দাঁড়িয়ে রইল সেভাবেই। এবার নিশিনুরে ঘুরে তিতিরকে নিয়ে হাঁটা দিল কেকের দিকে। ওরা সরতে দৃশ্যমান হলো যে সাক্ষাৎ এক হুড়পুরির। ঈশান থমকে গেল এক মুহূর্ত, পলক ফেলতে ভুলে গেল বোধ হয়। সামনের মেয়েটা কোনো এক রূপকথার গল্পের রাজকন্যা মনে হচ্ছে। অস্বাভাবিক সুন্দর একজন কিশোরী। দুপাশে কোমর ছড়ানো চুলগুলো বেনি করে রাখা। সারাদিনের ক্লান্তিতে চুলগুলো বেশ অগোছালো। অবাধ্য এক গোছা চুল চোখ মুখ লেপটে আছে। দারুণ ক্লান্তি ভর করেছে ওই মায়াবী লাল টকটকে মুখটাই। কমলার কুয়ার মতো লাল গোলাপি পাতলা ঠোঁটখানা, গায়ে সাদা আনারকলি। ঈশানের মনে হলো এরকম মেয়ে দুনিয়ায় হতে পারে না। হঠাৎ করে মাঝরাত্রিরে গ্রামের এই শুনশান স্টেশনে এমন মেয়েকে দেখলে যে কোনো মানুষ আসমানের জিন পরি ভেবে ভুল করে বসলে অস্বাভাবিক হবে না বিষয়টা। পরীরা বোধ হয় এমনই দেখতে হয়। হঠাৎই নয়নের হাতের ঝাঁকিতে ঘুর কাটলো ঈশানের। পাশে তাকাতেই খেয়াল হলো আশেপাশে সবাই ইতিমধ্যেই তিতিরকে নিয়ে চলে গেছে ওদিকটাই। নয়ন চিন্তিত গলায় বলল, ঠিক আছে ভাই, চলো ওদিকটায় যাব, চলো। ঈশান ঘুরে তাকায়। তিতিররা হই হুল্লোড় করছে। নয়নকে যেতে বলে সে ঠায় দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। আর নয়ন মাথা নেড়ে দ্রুত পায়ে হেঁটে যায় বাকিদের দিকে। এতক্ষণ কোন খেয়ালে ছিল সেটা মাথায় আসতেই চমকে উঠল নিজেই। ধিক্কার জানালো নিজেকে। কি ভাবছিল সে এতক্ষণ? ছি, ছোট বোন হয় তার তিতির। সেটা মামাতো ফুপাতো যেমনই হোক, বোন তো বোনই। ঈশান বিরক্ত হলো নিজের উপর। সবার এত এত বর্ণনায় মেয়েটাকে এত বছর পর একটু বেশি দেখার ইচ্ছে ছিল বোধ হয়। রূপের বর্ণনায় চোখের সামনে মেয়েটার রূপেই সে ঘুরে চলে গেছিল, আর কিছু না। নিজেকে এক গাদা বোঝ দিয়ে হাঁটা দিল সবার দিকে। পকেট থেকে হাতড়ে ফোন বের করে কল করলো সাজিদকে। জানালো তারা আসছে, মালপত্র ভ্যানে তুলছে। ঈশান দাঁড়ায় ছেলে মেয়েগুলোর দিকে। সবাই হই হুল্লোড় করছে। এরই মধ্যে তিতিরের মাথায় প্রিন্সেস ক্রাউন দেওয়া হয়ে গেছে। কেক সাজিয়ে ফেলা হয়েছে। ঈশান তাকিয়ে থাকে সেদিকে। মেয়েটা সত্যি স্নিগ্ধ। হঠাৎই বেশ কয়েক বছর আগের মেয়েটাকে থাপ্পড় মারার দিনটার কথা মনে পড়ে গেল। দারুণ মায়া হলো এই মুহূর্তে তার। এই গালে হাত তোলা যায়। তিতির এখন নিশি নুরির নয়নের কাছে সারাদিনের বিরক্তিকর অভিজ্ঞতা জানাচ্ছে হাত নেড়ে নেড়ে। পেছনে ভ্যানের শব্দে তাকালো সবাই। ভ্যান এসে পাশে থামতেই নিশি থতমত খেয়ে গেল। অনিতা নুরির সাজেদ মিটিমিটি হাসে দুজনের দিকে তাকিয়ে। রানা ইতস্তত করলো খানিকটা, তারপর স্বাভাবিকভাবেই নামলো। আর নিশির দিক থেকে দৃষ্টি সরিয়ে জোরে ধরলো ঈশানকে। নয়ন এসে হাত মেলালো দুজনের সাথে। সবাই মিলে মালপত্র নামিয়ে ভ্যানওয়ালাকে ভাড়া মিটিয়ে বিদায় দিল। অনিমা এগিয়ে এলো এবার। তাকে আসতে দেখে ভ্রু কুচকে কড়া চোখে তার দিকে তাকালো রানা। অনিমা সে দৃষ্টি থোড়ায় পড়ুয়া করলো। ঈশানের পাশে দাঁড়াতে দাঁড়াতে বলল, হ্যাঁ রে ঈশান, বলিহারি ওকে একটু ওই দিকটায় যেতে দে, বেচারা ক্লান্ত, একটু এনার্জির দরকার। ঈশান না বোঝার প্রশ্ন করলো অনিমার দিকে। অনিমা আবারও তাকালো রানার দিকে। রানা মাথা নাড়ছে কড়া চোখে। অনিমা বাঁকা হাসলো।
মানে সবাইকে বসতে দে কিছুক্ষণ, সাজিদ রানা দুজনেই কথা বলছি আর কি। কেক টেক খাক, একটু এনার্জি হবে। সাথে সাথে ঘুরে তাকালো নিশির দিকে। নিশি, ওইখানটায় পানির বোতলটা দাও তোমার রানা ভাইদের। ভাইয়ের সম্বোধনটা আরো ভালো লাগলো না রানার। চোখ সরে নিল অনিমার থেকে। মেয়েটা তাকে অপদস্থ করার কোনো সুযোগ মোটেও ছাড়বে না, এটা তো জানা কথা। এখন শুধু ঈশানটার সামনে বাকিটুকু বলে না দিলেই হলো। তাহলে ঘাড়ের মাথাটা রেল লাইনে গড়াগড়ি খেলো বলে। বেস্ট ফ্রেন্ড তাকে না জানিয়ে তারই মনের সাথে বিগত 7 বছর হলো প্রেম চালাচ্ছে, এটা ঈশান আর সাত এর কানে গেলে তার যে দফা ঠান্ডা করে দেওয়া হবে ভাবতে রানার গা শিউরে উঠল। তবে অনিমা আর কিছু বলল না। মিটিমিটি হেসে তিতিরের দিকে ফিরে তাগাদা দিল কেক কাটতে। ঘড়িতে রাত 12টা 13 বাজে। কেক কাটা শেষে একে একে সবার মুখে তুলে দিল কেক। ঈশানের কাছে আসতেই হতভম্ব হয়ে গেল। এই নাকি তো এতক্ষণ খেয়ালই করেনি সে। ফর্সা একহারা মুখ, মাথার চুলগুলো সাইড ব্যাক ব্রাশ করা, নোট গ্রিন শার্ট আর সাদা প্যান্ট। লম্বায় সে মানুষটার বুক অব্দি হবে বোধ হয়। কত হবে উচ্চতা? 6 ফুট তো ভালো মতো। পেশি ফুলে ফেপে শার্ট ভ্যাত করে আসতে যাচ্ছে। কালচে গোলাপি ঠোঁট, কপাল কুচকে তাকিয়ে আছে তারই দিকে। পুরুষ মানুষ এত সুন্দর কেন হবে যে প্রথম দেখায় মনটা বেহায়া হয়ে যাবে? এই আবার কোন ধরনের বিচার? সেই মুহূর্তে কেকের টুকরো খান হাতে নিয়ে হাঁ করে দেখছে ঈশানকে। হুট করে তাদের ড্রয়িং রুমে সাজিয়ে রাখা ফটো ফ্রেমের কথা মনে পড়ে গেল। হ্যাঁ, ওখানে দেখেছে। দ্বিগুণ হাঁ হয়ে গেল মুখটা তার। অস্ফুট স্বরে বলল, ঈশান ভাই। ঈশান নির্বিকার চোখে তাকিয়ে রইল। মেয়েটার উপর রাগ লাগছে তার। কি আশ্চর্য, এতক্ষণে তাকে চোখে পড়ল। জল জানতে একটা মানুষকে নাকি এই মেয়ে এতক্ষণ খেয়ালই করেনি। তাকে খেয়াল করেনি, ঈশান আরশাদকে খেয়াল করেনি। এটা মানা যায়? রাগ সংবরণ করলো, গম্ভীর গলায় বলল, ভালো আছিস? তিথির মাথা নাড়ালো হালকা। এই মানুষটাকে এতক্ষণ দেখেনি কেন সে? কেকের টুকরোখানা কি করবে বুঝতে পারছে না। সবাইকে তো খাইয়ে দিল, ঈশান ভাই কি খাবে? তিতিরের দুনামোনা বুঝতে পারছে সবাই। নিশি খপ করে তিতিরের হাতখানা টেনে নিল ভাইয়ের মুখের দিকে। উচ্ছ্বসিত গলায় বলল, হা করো তা ভাই, বারবি লজ্জা পাচ্ছি তোমাকে খাওয়াতে। ঈশান ডানে বামে মাথা নাড়ল। হুম, তোরা খা, আমি এসব খাই না। সে মুখ বাঁকালো। একদিনের ব্যাপারই তো। ঈশান চোখ বড় করে তাকালো নিশির দিকে। নিশি ছেড়ে দিল তিতিরের হাত। বুঝলো ভাই খাবে না যখন বলেছে, আর জোর করে লাভ হবে না। তিতির আবদার মাখা চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ ওভাবেই ধরে। ঈশানের কোনো সাড়া পাওয়া গেল না। হঠাৎই নয়ন হাত চেপে ধরলো তিতিরের। হাত টেনে নিজের মুখে পরে নিল কেকের স্লাইডটা। হাত বাড়িয়ে একটা টিস্যু নিয়ে সুন্দর করে মুছে দিল তিতিরের হাত। ঈশান তীক্ষ্ণ চোখে দেখলো সবটা। হুট করেই মেজাজটা কেমন যেন আরো খারাপ হয়ে গেল। 2 হাত পকেটে গুছিয়ে এগিয়ে গেল রাস্তার দিকে। ঘাড় ঘুরিয়ে গম্ভীর গলায় শুধু বলল, সবাই 5 মিনিটের মধ্যে গাড়িতে উঠে বসবি। অভদ্রদের মতো সারা রাত রাস্তায় কাটানোর পরিকল্পনা করছিস নাকি? আর 1 সেকেন্ড অপেক্ষা করলো না। দ্রুত পায়ে কটকট করে চলে গেল গাড়ির দিকে। ভাইয়ের আদেশে নড়চড় হলে কি হতে পারে তা সবার জানা আছে। হই হই পড়ে গেল সবার মাঝে। তাড়াহুড়ো করে সবটা গুছিয়ে নিল সবাই। একে একে দৌড়ে গিয়ে উঠে বসলো গাড়িতে। ঈশান স্টিয়ারিংয়ে হাত রেখে অপেক্ষা করছে। নয়ন আর তিতির এখনো এসে পৌঁছায়নি। ওদের দিকে তাকালো। তিতির একা একা ধীর পায়ে এদিক সেদিক তাকাতে তাকাতে আসছে। ঈশান বিরক্ত হলো, বললই তখন জলদি আসতে। মেয়েটা কেমন হেলে দুলে আসছে। ঈশান গাড়ি ছাড়ছে না দেখে পেছন থেকে নিশ্চয়ই ডাকলো ভাইকে। বারবি, নয়ন ভাইয়ের বাইকে যাবে ভাইয়া, চলো যাই। নিজের অজান্তে স্টিয়ারিংয়ে শক্ত করে চেপে ধরলো ঈশান। বাইকে যাবে মানে কি? ঈশানের তীক্ষ্ণ গলার স্বরে চমকে উঠল সবাই। নুরে এবার আমতা আমতা করলো, তিতির টা বাইক খুব ভালোবাসে কি না নয়ন ভাই, তো তাই বাইক নিয়ে আসলো। আমি বাড়ি থেকেই তো বলে এসেছি, শোনোনি ভাইয়া? ঈশান কিছু বলল না এবার। সে বাইরেই তাকিয়েছিল। নয়নের সে বাইক থামালো তিতিরের পাশে। এক হাত নয়নের কাঁধে রেখে উঠে বসলো তিতির।
নয়ন পেছন ঘুরে দেখে নিল মেয়েটার জামা কাপড় ঠিক আছে কিনা। সামনে তাদের বাড়ির গাড়ি বাইকে একটানে নিয়ে এসে থামলো গাড়ির পাশে, ভ্রু তুলল। গাড়ির সাথে সাথে চল, এভাবে এত রাতে আলাদা না যাওয়াই ভালো। ঈশানের কথায় নয়নও সম্মতি জানালো। পাশাপাশি চলতে থাকলো গাড়ি আর বাইক। ঈশান কিছুক্ষণ পরপর আর চোখে তাকাচ্ছে ডানে। তার কথা মতো নয়ন বাইকটা গাড়ির সমানে সমানে রাখছে। তিতির নয়নের কাঁধে হাত রেখে বসেছে। কি কি যে গল্প করছে এত, মুখ থেকে হাসি সরছে না মেয়েটার। আরেকটা হাত নেড়ে নেড়ে অনর্গল কথা বলে যাচ্ছে। নয়ন নিজেও বক বক করছে। দুজনেই গল্প বেশ জমে স্পষ্ট বুঝতে পারছে ঈশান। হঠাৎ পিছিয়ে গেল সামান্য বাইকটা। ঈশান বিরক্ত হলো, ভ্রু কুচকে তাকালো লুকিং গ্লাসে। এখন অবশ্য মেয়েটার মুখ স্পষ্ট দেখতে পাচ্ছে, পাশাপাশি বরং তাকাতে অসুবিধা হচ্ছিল। হাত খোলা বেনি বেবি হেয়ারগুলো এক গোছা উড়ে উড়ে করছে, চোখ মুখে ঢেকে দিচ্ছে। মেয়েটার সেদিকে খেয়াল নেই। সাদা দুপাট্টাটা পেছনে উঠছে। একটু পর পর ঠান্ডা বাতাসের আবেশে চোখ মুখ বন্ধ করে অনুভব করছে যেন। আর রইল বাকি মুখের হাসি, ওটা এক মুহূর্তের জন্য সরছে না। স্বর্গের অপসরা লাগছে যেন। গাড়ির ভেতর সব কটা উচ্চস্বরে গল্প গুজব করছে। হঠাৎ কাঁধে ধাক্কায় চমকে তাকালো বাঁদিকে। বা পাশে নিয়াজ বসেছে। ঈশান তাকাতেই দুভ্রু উপরে তুলে বলল, কখন থেকে ডাকছি সবাই, কোথায় আছিস? রুষার কাছে। পেছন থেকে অনিমার গলায় হাসির রোল পড়ে গেল পুরো গাড়িতে। ঈশান খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল। তো অনেকটাও নড়ল বোধ হয়। অবচেতন মনটা ব্যঙ্গ করলো তাকে তিতিরকে নিয়ে এভাবে ভাবার জন্য। বাকিদের কথা শোলায় কান দিল না, আর না তো ওদের গল্প গুজবে সায় দিল। মনোযোগ দিল ড্রাইভিংয়ে। মধ্যরাত, ঘড়িতে সময় দেখাচ্ছে রাত 1:45। অথচ দেওয়ান বাড়ির বাইরে বা ভেতরে কোনোটা দেখেই বোঝার উপায় নেই এখন রাত। ঈদের দিনের মতোই হইচই বাড়ির ভেতরে। বাড়ির গিন্নিরা রান্নাঘর থেকে ডাইনিংয়ে ছুটাছুটিতে ব্যস্ত। ছোটরা এই ঘর থেকে সে ঘর, হবে নাই বা কেন। কতগুলো বছর পর বাড়ির সব কটা ছেলে মেয়েকে একসাথে পাচ্ছে তারা। কর্তারা সোফায় বসে টিভি ছেড়ে নিজেদের মধ্যেই গল্প গুজবে ব্যস্ত। উচ্চ স্বরে হাসাহাসির আওয়াজও আসছে। তিতিরটাকে পেলে তার মামারা বোধ হয়ে আকাশের চাঁদ হাতে পায়। আদরের একমাত্র বোনের ছায়া খুঁজে পায় এই মেয়েটার মধ্যে। তিতিরটা দেখতে একদম তার মায়ের মতো। তিতির পাশে এসে সবার আদরে আদরে দম ফেলার সময় উঠতে পারছে না। এই মাত্র এসে দাঁড়ালো তার নানু আপুর রুমের সামনে। নানু যে ঘুমায়নি সে সেটা জানে। আলতো হাতে দরজায় টোকা দিল। ভেতর থেকে গলা শোনা গেল সাথে সাথে, কেন আমার পুতুলটা না? আয় আপু আয়। তিতির প্রশান্তির হাসি হাসে। দরজা ঠেলে ভেতরে ঢুকে। চন্দ্র দেওয়ান হাতে তসবি নিয়ে বিছানায় হেলান দিয়ে পা লম্বা করে বসা। তিতির এক প্রকার ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়ল তার কোলে। চন্দ্র দেওয়ান এর চোখ থেকে টপ টপ করে কয়েক ফোঁটা পানি এসে পড়ল তিতিরের মাথার উপর। দু হাতে মাথার চুলগুলো সরিয়ে সোজা করে জাপটে ধরল নাতনিকে। দু হাতে রাজলাই নিল মুখখানা। তার ভাঙা গলায় বলল, আমার পুতুলটাকে কতদিন দেখি না। আমার বুকে জ্বালাপোড়া কমবে আজ। তিতির নিজেও কেঁদে ফেলে। এই মানুষটা তার মাঝে নিজের মেয়েকে খুঁজে। তিতির বলতে মানুষটা অন্তঃপুরু নানুর বুকে মাথা রেখে বসে থাকে সে। কি যে প্রশান্তি। চন্দ্র দেওয়ান চুমু খায় মাথার স্মৃতিতে। খুব কষ্ট হয়েছে আমার পুতুলের আজকে। তিথির মাথা তুলল, মাথা নাড়ল। আমি জানি হয়েছে। আমি সেই সকাল থেকে প্রহর গুনছি আমার পুতুলটা কখন আসবে। আমার কিছুতেই আর দিন কাটে না। তিতির শব্দ করে হাসলো, আবারও শক্ত করে জড়িয়ে ধরল। যাও হাত মুখ ধুয়ে নাও, তোমার মামুনিরা অপেক্ষা করছে। তোমার জন্য কত কিছু যে রান্না করেছি সারাদিন। যাও নানু যাও। তিতির উঠে দাঁড়ায়। নানুর কপালে চুমু খেয়ে বিদায় নিয়ে ফিরে আসে নিজের রুমে। দরজা খুলতে মনটা ভালো হয়ে যায়। হ্যাঁ, একদম যেরকম রেখে যায় প্রতিবার সেরকমই পায়। তার মামুনিরা এক বিন্দু ধুলো জমতে দেয় না। বারান্দায় এসে দাঁড়ায়। টিয়া পাখি জোড়া খাঁচাশালায় লাফালাফি করছে। তিতির খাঁচার কাছে এসে দাঁড়াতেই পাখি দুটো নানা ঝাপটাতে শুরু করলো। আধু আধু সেখানে বলিয়া ওড়ালো, ওলে আমার পুতুল এসেছে। তিতির শব্দ করে হেসে উঠল। হে, নিশ্চয়ই তার বোনেরা শিখিয়েছে। নানু আপু এইভাবে ডাকে তিতিরকে। রেলিংয়ে দু হাত রেখে আকাশের দিকে মাথা তুলে চোখ মুখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। হে ঘর, হে মানুষ, হে বারান্দা, তার মানসিক শান্তি। ঈশান ফোন হাতে বারান্দায় এসেছে।
রুষাকে ফোন করতে। পাশের বারান্দা থেকে টিয়া পাখির আধো আধো বলিতে তাকালো। মিষ্টি হাসির শব্দ পাওয়া গেল, শির দ্বারা বেশ শিহরণ নামানোর মতো সুন্দর হাসি। অন্ধকারে এই বারান্দার মালিক রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে। সাদা দুপাট্টাটা উঠছে, অন্ধকারে মুখখানা স্পষ্ট দেখা যাচ্ছে না। তার নিজের রুমে আলো নেভানো, তাই ও বারান্দা থেকে তাকে দেখতে পাবে না। হঠাৎই দারুণ মিষ্টি গলায় গান শোনা গেল। सांस में तेरी सांस मिली तो मुझे सांस आई मुझे सांस आई मुझे सांस आई। ঈশান থমকে দাঁড়িয়ে রইল। কি দারুণ গলা! বুকের ভেতর টিপ টিপ করছে গানটা শুনে। নিজেও গা এলিয়ে বসলো রকিং চেয়ারটায়। ঈশান চোখ বন্ধ করে প্রতিটা শব্দ অনুভব করছে। হঠাৎই তিতিরের ফোন বেজে উঠল। ফোনটা তুলল সে। হ্যালো রাহাত ভাই। ঈশানের কানে আসলো নামটা, সোজা হয়ে বসলো, কপাল কুঁচকে তাকিয়ে রইল। থ্যাংক ইউ সো মাচ। না না না, গিফট কোনো বিষয়ই না, সেটা নেওয়ার সময় তো সামনে পড়েই আছে, তখন হাঁপিয়ে যাবেন আমার আবদারে। না কোনো সমস্যা হয়নি, স্টেশনে কাজিনরা সবাই এসছিল। না খাইনি এখনো, ফ্রেশ হব তারপর খাবো। আপনি খেয়েছেন? হোপাসের মানুষটা কি বলল? তিতির খিলখিল করে হেসে উঠল। ঈশানের বুকের ভেতর চিকচিক ব্যথা করে উঠল হাসির শব্দটাই। কার সাথে কথা বলছে মেয়েটা এত নরম গলায়? ছেলেটা কে? ওর বয়ফ্রেন্ড? ভাই বলতো না তাহলে কে? তিতির কথা বলতে বলতে ভেতরে চলে গেল। দরজা আটকানোর শব্দ শোনা গেল। ঈশান দীর্ঘশ্বাস ফেলল। যেই হোক লোকটা, যা ইচ্ছে করুক মেয়েটা, তার কি? ফোন হাতড়ে ডায়াল করলো রুষার নাম্বার। মেয়েটার বাবার খোঁজ নেওয়া উচিত। ওপাশ থেকে কল তুললো না কেউ। সময় দেখলো রাত অনেক, ঘুমিয়েছে হয়তো। ফোনটা টি টেবিলে রেখে চোখ বন্ধ করে রইল। আর একটু দেই মা, কেমন শুকিয়ে গেছে আমার মাটা। স্ত্রীর কথায় মাথা ঝাঁকালেন রাইসুল দেওয়ান। বাকিরাও সাথে সাথে সায় দিল। বড় মামুনি, আমি বাড়ি আসলে কখনো তোমার মনে হয়েছে আমার স্বাস্থ্য হয়েছে? আমাকে তো তোমাদের সবসময় কঙ্কাল লাগে। বড়গিন্নি মুখটা আরো কুচকে নিল, ধমকে উঠল। চুপ করো তুমি, মা হও তখন বুঝবে সন্তান নিয়ে টেনশন কাকে বলে। নিশি নুরি রাত মুখ টিপে হাসে। তাদের 3 মা চাচি একের পর এক খাবার তিতিরের প্লেটে দিয়েই যাচ্ছে। মেয়েটা হাঁপিয়ে গেছে পুরো। আর সম্ভব নয় ছোট মামুনি, দিও না আর। খেলি তো না, কি খাস না খাস খাওয়ার রুচিই চলে গেছে। হোস্টেলের খাবার মানুষ খেতে পারে নাকি? তিতির অসহায় দৃষ্টিতে তাকায় আশেপাশে। তাকে বাঁচানোর একমাত্র মানুষ নয়ন ভাই। নয়ন মায়ের হাত থামিয়ে দিল, এগিয়ে নিল তিতিরের প্লেটটা। এক সাইড থেকে খাবার ঢেলে নিল নিজের প্লেটে। মায়ের দিকে তাকিয়ে বলল, মামনি বলেছে তো খেতে পারছে না, তাও জোর করছো? জার্নি করে এসেছে তো খাওয়া যায় না। গিন্নিটা মুখে আঁচল চাপা দিয়ে হাসি আটকালো। এই মেয়ের প্রতি ছেলেটার আলাদা টান কারোরই নজর এড়ায় না। রাহিয়ান সাহেব নিজেও ছেলের দিকে তাকিয়ে নিঃশব্দে হাসলেন। মাথা নামিয়ে সবাই মন দিল খাওয়াই। নুরি ভাইকে ধাক্কা দিল, বাঁকা গলায় বলল, ভাইয়া আমিও খেতে পারছি না, নিবি? নুরির কথার টান ধরতে পারলো নিশি, নয়নও পারলো। নয়ন চোখ গরম করে তাকালো বোনের দিকে। নিশি মাথা নামিয়ে নিল হাসি লুকাতে। এসবের মাঝে একটা হাত থমকে আছে, নীরবে খাবারের দিকে তাকিয়ে পর্যবেক্ষণ করছে সবটা। বছর 12-13 আগের কথা মনে পড়ে গেল তার। তিতিরটা সবসময় তার প্লেট থেকে খেতে চাইতো ঈশান ভাই তাকে খাইয়ে দিক। এমনকি নিজের প্লেটের খাবারটাও শুধু ঈশানকে দিত। মেয়েটা ছোট্টবেলায় তার নেওয়াটা ছিল। ধীরে ধীরে পড়াশোনার চাপ, বাবার শাসন সবেতে পড়ে সে হয়ে গেল বদমেজাজি। মেয়েটা ধারে কাছে ঘেঁষতে চাইতো না। তারপর আর ধীরে ধীরে তো আরো দূরত্ব। ফলস্বরূপ সে 8-9 বছর বোধ হয় আর দেখেনি মেয়েটাকে। সে বাড়ি এলে ফুলেও নামতো না আর নিচে আসতো না তার সামনে। হয়তো অভিমান হয়েছিল বাচ্চা মনে, কিন্তু এখন সেসব কি বাচ্চা মেয়েটার মনে আছে? নেই বোধ হয়, বড় হয়ে গেছে এখন। আজ 20 পূর্ণ হলো। বাচ্চা তো নেই, বরং কিশোরী ধাপটাও পেরিয়ে যাবে ভাব।
চোখ তুলে তাকালো তিতিরের মুখ পানি দেখে বাচ্চাই লাগছে। এত খাওয়ানোই অভিমানে গাল ফুলিয়ে আছে। আস্তে আস্তে বাকি খাবার চিবুচ্ছে, আর নয়ন এটা সেটা তুলে দিচ্ছে নিজের প্লেটে। আবার তিতিরের পছন্দসই কিছু তুলে দিচ্ছে মেয়েটার পাতে। ঈশানের হঠাৎই ভীষণ রাগ হলো। আগের কথা মনে পড়ে বোধ হয়। ঝট করে উঠে দাঁড়ালো। সবাই তাকালো ওর দিকে। মা, আমার খাওয়া শেষ। বড়গিন্নি তাড়াহুড়ো পায়ে এগিয়ে আসলো ছেলের দিকে। মৃদু আর্তনাদ করে উঠল। হ্যাঁ রে বাবা, খেলি নাই তো কিছু। খেয়েছি মা, পেট ভরা। বলে আর এক সেকেন্ডও দাঁড়ালো না ওখানে। হাতটা ধুয়ে কটকট করে সোজা চলে গেল উপরে নিজের ঘরে। একে একে সবার খাওয়া শেষে চলে এলো নিজ নিজ রুমে। রাইসুল সাহেব বারবার সতর্ক করে দিলেন আজ রাতে যেন তিতিরের ঘরে কেউ বিরক্ত না করে, মেয়েটাকে যেন ঘুমোতে দেওয়া হয়। সবাই মানল। সত্যি ক্লান্ত আজকে মেয়েটা, বিশ্রাম দরকার। বসন্ত আসি আসি করছে। হাতে গোনা আর কয়েকটা দিন পরে পহেলা ফাল্গুন। গাছের পাতা ঝরে পড়া শুরু করে দিয়েছে। বেশ কয়েকদিন আগে থেকে বর্তমান আবহাওয়ার সাথে মুড সুইংয়ের দারুণ একটা সম্পর্ক আছে। ঠান্ডা বাতাসে গাছের পাতা ঝরে পড়ার দৃশ্য কখনো কখনো পৃথিবীর সকল সৌন্দর্যকে হার মানায়, কখনো বা হারিয়ে যাওয়ার নিদারুণ ব্যথা মনে করে দেয়। তিতির সকাল সকাল ঘুম থেকে উঠেছে আজকে। এত রাত করে ঘুমানোর পরেও একাই সাত সকালে ঘুম ভেঙে গিয়েছে। তার কারণ অবশ্য অনেকগুলো। প্রথমত, বাড়িতে আসলে গ্রামের সকালের পরিবেশের থেকে সুন্দর আর কিছুই হয় না। তার উপর যদি সেটা হয় মাঘের শেষের কোনো সকালবেলা বেশ ঠান্ডা থাকে, তবে আগের মতো এত কুয়াশা থাকে না। রাতের কুয়াশার শিশিরগুলো জমে থাকে লতা পাতায়। তারপর তিতিরের টিয়া পাখিগুলো তো আছেই। সকাল সকাল হই হাঙ্গামা শুরু করে দেয়। সাথে গ্রামে আরো পাখির কল কাকলি তো আছেই। তিতির বারান্দায় দাঁড়িয়ে আছে। সকাল 6টা বাজে। নিচে মালিক কাকা আগাছা পরিষ্কার করছেন। পাশে বেশ কয়েকটা মরিচের চারা দেখা যাচ্ছে। ড্রাইভার আঙ্কেল গাড়ি ঘষা মাজা করছেন। দারোয়ান টুলে বসে তসবি পড়ছে। ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে এই মুহূর্তে। শীত লাগছে বেশ। তিতির চাদরটা ভালো মতো জড়িয়ে নিল গায়ে। পিছিয়ে বসলো বাতের চেয়ারটাই। নিশি নুরি আপু নিশ্চয়ই এত সকালে উঠেনি। বড় মামার মামুনিরা ছাড়া আর কেউই উঠেনি সম্ভবত। নানু আপু নিশ্চয়ই নামাজ করে আবার শুয়েছে। তিতির আবেশে চোখ বন্ধ করে নেয়। কি প্রশান্তি পরিবেশ। পরিষ্কার ঠান্ডা বাতাস নাক দিয়ে মাথায় গিয়ে লাগছে। দূরের জমিগুলো দেখা যাচ্ছে। কিছু জমিতে হাল বাওয়া হচ্ছে, কতগুলোতে ধানের চারা লাগানো হচ্ছে। তিতিরের এই মুহূর্তে খুব ইচ্ছে করছে ক্ষেতের আয়াল দিয়ে হাঁটতে যেতে, তবে একা একা নয়। কিন্তু কেউ তো ওঠেনি এখনো। দীর্ঘশ্বাস ফেলে তিতির। পাশের টেবিলের নিচ থেকে টিয়া পাখির খাবার বের করে। কয়েকটা দানা দিয়ে দেয় খাঁচার বাটিতে। পাখিগুলো হামলে পড়ে খাবারের উপর। তিতির মুগ্ধ হয়ে দেখছে। উঠে দাঁড়ালো। বাগানে যেতে ইচ্ছে করছে, খালি পায়ে হাঁটতে ইচ্ছে হচ্ছে। সিঁড়ি ভেঙে নিচে নেমে এলো। মামুনি রান্নার ঘরে রান্নার জোগাড় করছে। শব্দ পাওয়া যাচ্ছে। এগিয়ে গেল সেদিকটাই। হ্যাঁ রে মা, রাতে ঘুম হয়নি? এত সকালে উঠলি কেন? না বড় মামুনি, ঘুম হয়েছে। জানোই তো বাড়ি আসলে আমার সকাল সকাল ঘুম ভাঙে। যা হাসলেন। ছোট গিন্নি এগিয়ে এলেন। এক হাতে জড়িয়ে ধরলেন মেয়েকে। তুই বাড়িতে আসলে বাড়িটা পরিপূর্ণ হয় মা। খাবি কিছু? খিদে পেয়েছে? চা দিই? তিতির হেসে মাথা নাড়ে। এখন না, বাগান থেকে হেঁটে আসি, সবাই উঠুক তখন। ছোট মামনি মাথা নাড়লেন। তিতির বাগানে এসে দাঁড়ালো। এক সাইডে জুতা খুলে পা রাখলো শিশির ভেজা ঘাসে। ইস, কি যে শান্তি! নিজের বাড়ির মতো শান্তি এই দুনিয়ায় আর কোথাও হয় নাকি? তিতির হাত বাড়িয়ে গাছ থেকে একটা নয়নতারা তুলে নিল। আলতো হাতে গুজলো বা কানে, আর একটা হাতে রাখলো। ঘোরাতে লাগলো। গুনগুনি গান গেয়ে হাঁটতে লাগলো গুটি গুটি পায়ে ভেজা ঘাসে। সূর্যের রোশনি দেখা যাচ্ছে। সূর্য উঠছে সবে। তিতির দোলনা এসে বসলো। গদির মতো দোলনা, দুপা তুলে আরামে হেলান দিয়ে বসা যায়। কয়েক বছর আগে তার মেজো মামা তার জন্য এটা নিয়ে এসেছিল। মামা অবশ্য তার রুমে সেট করে দিতে চেয়েছিল, কিন্তু তিতির গার্ডেনে সেট করেছে। ক্রিং ক্রিং ফোনের বেকট আওয়াজে ঘুমন্ত অবস্থাতেই কপালে বেশ কয়েকটা ভাঁজ পড়ল ঈশানের। উদাম শরীরের উপর হয়ে শুয়ে আছে সে। কোমরে 3/4 শর্টস। সাত সকালে কে ফোন করেছে?
রাতে সাইলেন্ট করার কথা খেয়ালই ছিল না। চোখ বোঝা অবস্থাতেই হাতড়াতে লাগলো। বালিশের তলা থেকে বের করলো ফোনটা। হাত খোলা অবস্থায় দেখলো রুষার নাম্বার দেখাচ্ছে। মোটেই আগ্রহ পেল না। মেয়েটা বদলে গেছে পুরো। তার অভ্যাস অনভ্যাসের তাল থাকে না আজকাল মেয়েটার। সে কখনো ছুটির দিনে এত সকালে উঠে মাথা এলিয়ে রাখলো বালিশে। কল রিসিভ করে কানে ধরলো। হ্যালো। ঘুমাচ্ছিলে? হুম। সরি ডিস্টার্ব করার জন্য, কিন্তু আমার আসলে কিছু ইম্পর্টেন্ট কথা ছিল। শুনছি। আমার সাথে একবার দেখা করতে আসতে পারবে আজকে? বাড়ির সবাই ঠিক আছে? হ্যাঁ, সবাই ঠিক আছে। তাহলে অন্য একটা দরকারে। আনতে যেতে হবে? না, তার জন্য নয়। খামন রুষা, তুই জানিস আমি এখন বাড়িতে আছি। এখন তোর বাসায় যাওয়া পসিবল? যা বলার ফোনে বল। ঈশান। হঠাৎ চুপ হয়ে গেল রুষা। ঈশান চোখ পিটপিট করে তাকালো ফোনের দিকে। না, কল তো কাটেনি। রুষা, আর ইউ দেয়ার? তবু বেশ কিছুক্ষণ শব্দ পাওয়া গেল না। তারপর শোনা গেল রুষার গলা। ঈশান, আমি পরে কল করছি কেমন? বাবা বোধহয় ডাকছেন। ওকে। কল রেখে উপর হয়ে চোখ বুজে শুয়ে রইল ঈশান। আবার তাকালো, সময় দেখলো ঘড়িতে 8টা বাজে। কমফোর্টার সরিয়ে উঠে বসলো। দু হাতে মুখ ডলল, চুলগুলো পেছনের দিকে ঠেলে দিল দু হাতে। অসময়ে কল দিয়ে ঘুমের 12টা বাজিয়ে দিল মেয়েটা। কাজের কথাটাও বললো না। বিছানা থেকে নেমে বাথরুমে বেরিয়ে এগিয়ে গেল। ফ্রেশ হয়ে বেরিয়ে গায়ে সাদা টি শার্ট জড়িয়ে ফোন হাতে এসে দাঁড়ালো বারান্দায়। নিচে যেতে হবে। 1 কাপ কফি না খাওয়া অব্দি শান্তি নেই। মাথা ধরবে। হঠাৎ নজর পড়লো গার্ডেনের দোলনার দিকে। গুটিসুটি মেরে বিড়ালের বাচ্চার মতো একজন ঘুমোচ্ছে। ঈশান ভ্রুকুচকে তাকিয়ে থাকে। এই সকালবেলা ওখানে গিয়ে কে ঘুমাচ্ছে? নিশ্চয় নুরি তো মনে হচ্ছে না। নেমে এলো নিচে। বুয়াকে কফি পাঠাতে বলল গার্ডেনে। কাছাকাছি আসতে চোখে পড়লো সামনের মানুষটাকে। তিতির ঘুমিয়ে আছে দোলনায়, ওড়নাখানা গলায় ঝোলানো, তবে বেশিরভাগ অংশই ঘাসের উপর পড়ে আছে। খোলা দীর্ঘ ক্যাস্টাসি ঘাসের উপর লুটপুটি খাচ্ছে। কাত হয়ে 2 হাত জোর করে বা পাশের কানের নিচে দেওয়া। ঈশান স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। সত্যি বিড়ালের বাচ্চাই লাগছে। হঠাৎ একটু নিচের দিকে চোখ পড়তেই অপ্রস্তুত হয়ে পড়ল সে। ওনাটা গলায় পেঁচানো, বুকের উপর নেই। কাত হয়ে শোয়ার ফলে জামার গলা বাঁকা হয়ে বেশ অনেকটাই শরীরের অংশ চকচক করছে। বিপজ্জনক ভাঁজ স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। বা পাশের অংশের বেশ ভেতরের দিকে কালো কুচকুচে একটা তিল দেখা যাচ্ছে। ঝট করেই চোখ সরিয়ে নিল ঈশান। 2 হাতে চোখ ডলে দোলনার অপর পাশের টেবিলে বসলো। ফিরে তাকালো তিতিরের দিকে। এদিক কাত হয়ে আছে। বিরক্তি দেখা গেল ঈশানের চোখে মুখে। মেয়েটা 1 নাম্বারের গাধা। ঘর নেই নাকি? এখানে খোলা আকাশের নিচে ঘুমানোর মানে হয়? আর কেউ এখন এদিকটায় না আসলেও একটু পর মালি আসবে। মালির সাথে তার ছেলেটাও কাজ করে, জোয়ান ছেলে, তিতিরের থেকে খানিকটা বয়সে বড়। এই অবস্থায় দেখলে সে নিশ্চয়ই এত সহজে চোখ ফিরিয়ে সরে যাবে না। আর ওনা নেওয়ার স্টাইলটা কি আজব! এখনকার মেয়েগুলো রং ঢং বোঝা যায়। পুরুষ মানুষের হয়েছে যত জ্বালা, গিয়ে ঠিক করেও দিতে পারছে না। খারাপ দেখায় বিষয়টা। হঠাৎই পায়ের আওয়াজে চমকে চোখ তুলল। নয়ন খবরের কাগজ হাতে এগিয়ে আসছে। এসব তাকালো এক নজর তিতিরের দিকে। আরও বিপদ বাড়াতে মেয়েটা এখন সোজা হয়ে শুয়েছে। ঠিক কিচ্ছু হয়নি, উল্টো আরও চোখে পড়ছে এদিক থেকেও। ঈশান চোখ ফেরালো আবার। নয়ন ততক্ষণে এসে বসে পড়েছে ব্যাতের চেয়ারটাই। ঈশান খেয়াল করেছে নয়নকে খবরের কাগজে কিছু একটা মন দিয়ে পড়তে পড়তে আসছিল, তাই তিতিরকে দোলনায় খেয়াল করেনি। কাগজটা রেখে ঈশানের দিকে চিন্তিত চোখে তাকালো। চাকরি বাকরি করবো না ভাই, সিদ্ধান্ত নিয়েছি। কেন, আবার কি হলো? কি পরিমাণ করাপশন সব জায়গায় দেখেছো? ঈশান হাসে। তা তো সবখানেই। ওটাই, কি দরকার প্রেশার নিয়ে? তোমার মতো জিনিয়াস নয় যে সব কিছুর অর্ধেক হয়ে যাবে। এর চেয়ে ভালো বিজনেস এই জয়েন করে ফেলি, কি বলো? তোর যেটা ভালো মনে হয়। আমি নিজেও ভাবছি বাবা চাচুদের উপর প্রেশার কমাতে বোধহয় তোকে আর আমাকে হাত লাগাতে হবে, যতদূর বুঝলাম।
ঈশানের কথায় চকচক করে উঠল নয়নের চোখ মুখ। সত্যি ভাই, গ্রেট, ট্রাস্ট মি, বড় আব্বু দারুণ খুশি হয়ে যাবে। ঈশান হাসে ভাইয়ের কথায়। রুমে খালা এসেছে কফি নিতে। দু ভাইকে কফি ঠেলে দিয়ে চলে গেলেন উনি। অসহ্য, পর্দা টেনে দে মিনুর বাচ্চা। ঘুমন্ত মেলি গলার আওয়াজে চমকে আশেপাশে তাকায় নয়ন। ঈশানও তাকিয়েছে বইকে। বিরক্তিতে মুখ ছেয়ে গেল। ঘুমানোর সময় মনে ছিল না কোথায় ঘুমোচ্ছে। এখন ঘুমের ঘুরে উল্টো পাল্টা বকা হচ্ছে। না অবাক হয়ে তাকিয়ে আছে। ভাইয়ের দিকে তাকালো বিস্ময় নজরে। ও এখানে কি করে? ঈশান নির্বিকার মুখ বানালো। চোখ সরিয়ে চমক দিল কফির গ্লাসে। কি জানি, খেয়াল করিনি তো, মাত্রই দেখলাম। নয়নকে দারুণ চিন্তিত দেখালো। ঝটপট উঠে দাঁড়ালো। দোলনার দিকে পা বাড়াতে ঈশান ডেকে উঠল। ওদিক কোথায় যাচ্ছিস? ও এখানে কেন দেখবো না? এখানে ঘুমাচ্ছে কেন? কেমন বেকায়দায় ঘুমিয়ে আছে ঠান্ডার মধ্যে, গায়ে কিছু নেই। আর নয়ন আর ঈশানের কিছু বলার অপেক্ষাই করে না। দ্রুত পায়ে এগিয়ে যায় তিতিরের দিকে। কোমরে হাত রেখে দুদিকে হতাশার মাথা নাড়ে। নিচু হয়ে ওড়না টেনে ঢেকে দেয় শরীর। ঈশানের হাত শক্ত হয়ে যায় হুট করেই। কি অবলীলায় কাজটা করলো নয়ন। সে পারল না কেন? তারও তো উচিত ছিল এটা। আর নয়ন আলতো হাতে মাথা ছাকালো তিতিরের। তিতির উঠল না, বরং আরও উল্টো পাশ ফিরে গলা পেঁচিয়ে ধরল নয়নের। ঈশানের মেজাজ খারাপ হচ্ছে মেয়েটার উপর। নয়ন পাজা কোলে তুলে নিল তিতিরকে। ভাইয়ের দিকে তাকিয়ে বলল, ওকে রুমে নিয়ে আসি ভাই, ঢেকে ঘুমটা নষ্ট না করি। ঈশান নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। হালকাভাবে মাথা নাড়ে। নয়ন তিতিরকে কোলে নিয়ে চলে যায় বাড়ির ভেতর। ঈশান স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। কিছু একটা ফিল হচ্ছে, যেটা হওয়ার কথা নয়। অন্তত তিতিরের জন্য তো নয়ই। বোন হয় মেয়েটা তার। কই, রুষাকে তো তাদের বন্ধুরা টাচ করে, পড়ে গেলে ধরে। তার তো কখনো খারাপ লাগেনি। সে টক্সিক বয়ফ্রেন্ড নয়, এটা নিয়ে বন্ধু মহলে বেশ প্রশংসা শুনতে পেত সে। আজ এই মেয়েটাকে নিয়ে এমন রাগ হচ্ছে কেন তাহলে? তাছাড়া বাড়ির সবার কথাই যতটুকু বুঝেছে, নয়ন বেশ পছন্দ করে তিতিরকে। বাড়ির সবারও তাতে স্পষ্ট মত আছে বলে বোঝা যায়। তার অনেক আগে থেকেই নয়ন তিতিরের বিষয়টা সবাই মেনে নিয়েছে। হুট করে একদিনের ব্যবধানে তার এমন মনে হওয়ার কারণ কি? ছোটবেলায় এই মেয়ে তার জন্য পাগল ছিল, এখন নেই তার জন্য। ঈশান নিজের উপর দারুণ বিরক্ত হয়। একে ছেলে মানুষের চিন্তা ভাবনা। মাঝখানে কেটে গেছে আরো 4টি দিন। তিতির আসার পর এই 4 দিনে সে মোটে আনন্দ করতে পারেনি, বা বলা যায় সে মুড়িয়ে ছিল না, থাকতে পারেনি। সেদিন সকালে তিতির হুট করে নিজেকে আবিষ্কার করে বিছানায়। চমকে উঠে বসতে তার মনে পড়ে সে ভুলেই ঘুমিয়ে গেছিল দোলনায়। কে আনলো তাকে ভাবতে ভাবতে বিছানা থেকে নিজেই চিৎকার চেঁচামেচির আওয়াজ কানে আসে। ছুটে গিয়ে বুঝতে পারে শব্দ তার নানুর রুম থেকে আসছে। চন্দ্র দেওয়ান অসুস্থ হয়ে পড়েছেন। 3 দিন হাসপাতালে রেখে আজকে বাড়িতে নিয়ে আসা হয়েছে তাকে। এই বাড়ির উপরে এক প্রকার ঝড় বয়ে গেছে এই কয়টা দিনে। তিতির ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। নিশ্চয়ই আপুর রুমের দিকে পা বাড়াতেই শটান সামনে এসে পড়ল ঈশান। তিতিরের মুখ গিয়ে সজোরে ধাক্কা খেলো ঈশানের শক্তপোক্ত বুকে। বডি ওয়াশের কড়া ঘ্রাণ পাওয়া গেল মানুষটার শরীর থেকে। চমকে গিয়ে নাক ডলতে ডলতে উপরের দিকে ঘাড় উঁচে তাকালো তিতির। ঈশান চোখ লাল করে তাকিয়ে আছে তার দিকে। তিতির তড়িঘড়ি করে 2 পা পিছিয়ে গেল। ঈশান এক প্রকার খেকে উঠল। দেখে চলা শিখিসনি? মেয়ে মানুষ এত কেয়ারলেস হলে চলে? মেয়ে মানুষের জাতি উজবুক। তিতির মুখ বাঁকালো। সামান্য একটা বিষয়ের জন্য মেয়ে জাতি তুলে বকাবকির কি আছে আশ্চর্য? কিছু বলার জন্য নিজেও চোখ গরম করে তাকালো, কিন্তু সামনের সুদর্শন পুরুষটাকে শক্ত কথা বলতে ইচ্ছে হচ্ছে না এখন কেন যেন। 3/4 ঢোলা কার্গো প্যান্ট পরা, গায়ে নেভি ব্লু ফিটিং টি-শার্ট। শরীরের পেশিগুলো স্পষ্ট দৃশ্যমান হয়ে আছে। হাতের পেশিগুলো ফুলে ফেপে উঠে আছে। টপ টপ করে পানি পড়ছে ভেজা চুলগুলো থেকে। সবে বোধ হয় শাওয়ার নিয়ে বেরোলো। বোধ হয় নয়, সত্যি। কি পরিমাণ যে বডি ওয়াশের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। তাতে নিজের মনকে থমকে পাশ কাটিয়ে চলে যেতে পা বাড়াতেই টান পড়ল চুলে। হ্যাচকা টানে 2 পা পিছিয়ে আবার মুখোমুখি হলো ঈশানের। এক হাতে বৃথা টানাটানি করলো কয়েকবার হাত থেকে চুল ছাড়ানোর। ঈশান বাঁকা হাসলো, মুখে গিয়ে কানের কাছে এনে বলল, ঈশান আরশাদের গায়ের জোরকে হেলাফেলা ভেবেছিস? তোর মতো একটা বিড়ালের বাচ্চা ছটফট করলেই সে ছেড়ে দেবে?
নিজের ব্যথায় চোখ মুখ খিচে বন্ধ করে আছে। লোকটা এমন ব্যবহারের কারণ কি? সেদিন হসপিটালেও কষে রামধমক দিয়েছিল। তার দোষ কি ছিল? সে তো সামান্যই টং ঘরে বসে চা খাচ্ছিল। তখন যদি ওইটুকু সিটে গা ঘেঁষে হুট করে কেউ বসে, তাতে তার দোষটা কোথায়? সে সরে বসতো। তার আগে ঈশান এসে ধমকাধমকি করে ভেতরে নিয়ে আসে। সে কে যেন তেন ধমক। খালি বোধ হয় পাবলিক প্লেস বলে গায়ে হাত তোলেনি। তিতিরের ইচ্ছে করছিল লোকটার চুলের মুঠি ধরে গরম চায়ের চোবাতে। এখন যেমন ইচ্ছে হচ্ছে, আরেকটা টান লাগতে চোখে পানি চলে এলো তিতিরের। কি আশ্চর্য, ছাড়ুন বলছি। একই স্বভাব, চুলে ধরে টানছেন কেন? বড় মামাকে কিন্তু বলে দিব। ঈশান বোধ হয়ে আরো খেপে গেল, পেঁচে ধরল চুল। বল যা, এখনই বলবি? না ছাড়লে যাব কিভাবে? ছাড়ুন, দেখুন যাই কি না চাই। ভাবছেন সাহস নেই আমার? ঈশান রাগে চোখ বড় বড় করে ফেলে। বেয়াদব, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় শিখিসনি? না, শিখিনি। এখন ছাড়ুন তো। বড় ভাইয়ের জন্য যা ইচ্ছে তাই করবেন নাকি? মগের মুল্লুক। ঈশানের এবার রাগটা আরো দ্বিগুণ হলো কোনো কারণ ছাড়াই। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।